হ্যালো ডিয়ার স্টুডেন্টস, শিক্ষার ডায়েরি উইথ সুপ্রো অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। কেন্দ্রীয় রাজ্যের বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতি সম্পূর্ণ বিনামূল্যে পেতে এই চ্যানেলের সাথে এখনই যুক্ত থাকুন। আজকের যে ক্লাসটা তোমাদেরকে প্রোভাইড করা হলো, এটা আমাদের পেইড ব্যাচের খুবই গুরুত্বপূর্ণ কন্টেন্টের একটি ক্লাস, যা তোমাদের একদম ফ্রিতে দেওয়া হলো। হ্যাঁ বন্ধুরা, ইউটিউবের সর্বপ্রথম এই শিক্ষার ডায়েরি উইথ সুপ্রো চ্যানেল থেকেই তোমরা একদম প্রতিটা সাবজেক্টের অধ্যায়ভিত্তিক পিওয়াইকিউ অর্থাৎ বিগত বছরে আসা প্রশ্ন সহ ব্যাখ্যার ক্লাস তোমরা পেতে থাকবে, যা তোমাদের আপকামিং সমস্ত চাকরি পরীক্ষার খুবই হেল্পফুল হবে। তোমাদের কিন্তু এর আগে অনেকগুলো ক্লাস হয়ে গেছে, তো যারা যারা ক্লাসগুলো এখনো করনি অবশ্যই ক্লাসগুলো করে নিয়ে প্রশ্ন সহ উত্তরগুলো সব খাতাতে লিখে নেবে। এবং তোমাদেরকে বলে রাখি, তোমাদের যদি কোথাও ডাউট কিংবা কোনো প্রশ্ন যদি তোমাদের জিজ্ঞাসা থাকে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো, আমি অবশ্যই রিপ্লাই করবো। তো ঠিক আছে, তোমরা ক্লাসটা করতে থাকো। আমাদের হচ্ছে ভারতের নদ নদী হবে, ঠিক আছে। চ্যাপ্টার 2 খুব ইম্পর্টেন্ট এই টপিকটা, এই চ্যাপ্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। পরীক্ষাতে কিন্তু বারে বারে প্রশ্ন দেয় এই চ্যাপ্টার থেকে। তো এই প্রশ্নগুলো কিন্তু বারবার রিপিট হয়েছে বিগত বছরের পরীক্ষাগুলোতে। কোনোটা হয়তো এসএসসি পরীক্ষা হতে পারে, ঠিক আছে, কোনোটা রেলওয়ের পরীক্ষাতে এসছে, ডব্লিউবিবি কেবির মতন পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নগুলোই এসছে। আর আশা করি নদ নদী থেকে তোমাদের এই যে প্রশ্নগুলো করাচ্ছি, এই প্রশ্নগুলোই হয়তো সামনের কোনো না কোনো পরীক্ষাতে কিন্তু তোমরা দেখতে পাবে, ঠিক আছে। আমাদের প্রথম প্রশ্ন কি আছে? 1 নম্বর প্রশ্ন বলছে, গঙ্গার তীরে ঘন বসতিপূর্ণ শহরটি হলো, অপশন দেওয়া আছে কি আমাদের, মুম্বাই, দিল্লি, কলকাতা এবং হায়দ্রাবাদ। বলছে গঙ্গার তীরে ঘন বসতিপূর্ণ শহর, ঠিক আছে। গঙ্গা নদী আমরা জানি আমাদের পবিত্র নদী গঙ্গা, এবং আমাদের ভারতবর্ষের পশ্চিমবাংলার হচ্ছে প্রধান নদী আমরা বলতে পারি গঙ্গা, ঠিক আছে। এমনকি ভারতবর্ষের প্রধান নদী বলতে পারি আমরা গঙ্গা, ঠিক আছে। তো এই গঙ্গার বলছে ঘনবসতিপূর্ণ শহর কোনটি? মুম্বাই, দিল্লি, কলকাতা না হায়দ্রাবাদ? কেউ যদি অ্যান্সারটা দিতে পারো অবশ্যই বলো, ঠিক আছে। কলকাতা। না, কলকাতা হবে। কলকাতা, রাইট অ্যান্সার কলকাতা। কলকাতা ছাড়া যে অপশনগুলো রয়েছে মুম্বাই, দিল্লি, হায়দ্রাবাদ, এইগুলো কিন্তু একটাও হবে না, ঠিক আছে। কারণ এর কাছাকাছি কোনো জায়গা থেকেই গঙ্গা নদী প্রবাহিত হয়নি। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি হলো? কলকাতা। চলো আমাদের নেক্সট প্রশ্ন বলছে 2 নম্বর প্রশ্ন বলছে, গঙ্গা নদীর দৈর্ঘ্য কত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। গঙ্গা নদীর দৈর্ঘ্য কত? গঙ্গা নদীর দৈর্ঘ্য কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো কোনটা হবে বলো? 2830, 2525, 2527 না 2730? 2525 বলছে 2525। দেখো অ্যান্সার হচ্ছে 2525। চলো আমাদের নেক্সট প্রশ্ন। দেখো 3 নম্বর প্রশ্ন কি আছে? বলছে গঙ্গার উৎস থেকে দেবপ্রয়াগ পর্যন্ত। 3 নম্বর প্রশ্ন আমাদের বলছে গঙ্গার উৎস থেকে দেবপ্রয়াগ, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা, ঠিক আছে। দেবপ্রয়াগ পর্যন্ত গঙ্গা নদীর নাম কি ছিল? গঙ্গার উৎস আমরা জানি, গঙ্গা নদী কোথা থেকে সৃষ্টি হয়েছে বলো তো? কেউ বলতে পারবে গঙ্গা কোথা থেকে সৃষ্টি হয়েছে? গঙ্গোত্রী হিমবাহ থেকে। গঙ্গোত্রী হিমবাহ। এবার এখান থেকে একটা প্রশ্ন তোমাদেরকে করি, গঙ্গোত্রী হিমবাহ এটা কোন রাজ্যের মধ্যে অবস্থিত? কেউ কি বলতে পারবে গঙ্গোত্রী হিমবাহটা কোন রাজ্যের মধ্যে অবস্থিত? হিমালয় স্যার। হ্যাঁ, হিমালয় তো একটা, হিমালয় কি কোনো রাজ্য? স্যার উত্তরাখণ্ড। হ্যাঁ একদমই তাই, উত্তরাখণ্ড, ঠিক। তাহলে আমাদের গঙ্গা নদী যেটা সৃষ্টি হয়েছে আমরা জানি গঙ্গোত্রী হিমবাহ, এটা কোথায়? উত্তরাখণ্ডের হিমালয়ের যে অংশটা রয়েছে গুমুগুয়া, ঠিক আছে। এটা লিখে নাও, খাতাতে নোট করে নাও। গঙ্গোত্রী হিমবাহটা আমাদের যেটা রয়েছে উত্তরাখণ্ডে, এই গঙ্গোত্রী হিমবাহের গুমুগুয়া থেকে আমাদের কিন্তু গঙ্গা নদী সৃষ্টি হয়েছে, ঠিক আছে। এবার গঙ্গা নদী সেখান থেকে প্রবাহিত হচ্ছে, ঠিক আছে। তাই বলছে উৎস থেকে দেবপ্রয়াগ, এই উৎস থেকে দেবপ্রয়াগ পর্যন্ত গঙ্গা নদীর নাম কি ছিল? গঙ্গা নদীর নাম কি ছিল? অপশানে বলছে রামগঙ্গা, পদ্মা, ভাগীরথী এবং যমুনা। বলো কোনটা হবে? যমুনা। যমুনা। যমুনা বলছো তাই তো? ভাগীরথী। কোনো সাউন্ডের প্রবলেম হচ্ছে? শুনতে পাচ্ছ সবাই কথাগুলো? স্যার ভাগীরথী হবে। হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভাগীরথী বলছো ভাগীরথী তাই তো? যমুনা কে অ্যান্সার দিয়েছো? স্যার আমি বললাম, ওটা ভুল হয়ে গেছে, ভাগীরথী হবে। যমুনা হচ্ছে গঙ্গার কিন্তু একটা উপনদী, ঠিক আছে। যমুনা নদীটা হচ্ছে গঙ্গার একটা উপনদী।
তাহলে এখানে বাদবাকি যে কটা নদী আছে এই নদীগুলো কিন্তু পদ্মা আর ভাগীরথী আমরা জানি গঙ্গা নদীর শাখা নদী পরবর্তীকালে হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি গঙ্গা যখন তৈরি মানে উৎস থেকে একদম গঙ্গা নদী যখন প্রবাহিত হয় উৎপত্তি হওয়ার পর দেবপ্রয়াগ পর্যন্ত গঙ্গা নদীর নাম কিন্তু ভাগীরথী ছিল। ঠিক আছে, প্রথম থেকেই কিন্তু গঙ্গা নদীর নাম ভাগীরথী ছিল। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের ভাগীরথী হবে। চলো 4 নম্বর প্রশ্ন আমাদের। দেখো বলছে গঙ্গা নদীর মধ্য প্রবাহ হয়, গঙ্গা নদীর মধ্য প্রবাহ কোন জায়গাতে হয়েছিল আমাদের? হয় কোথা থেকে? হরিদ্বার থেকে রাজমহল পাহাড়। হরিদ্বার আমরা জানি, এই হরিদ্বার থেকে রাজমহল পাহাড় পর্যন্ত আমাদের গঙ্গা নদীর মধ্য প্রবাহ দেখতে পাই আমরা। ঠিক আছে, এখানে আরেকটা প্রশ্ন তোমাদেরকে বলে দিই, এটা লিখে নাও খাতাতে। গঙ্গা নদীকে বলা হয় আদর্শ নদী। ঠিক আছে, পরীক্ষাতে এরকম প্রশ্ন দেয় যে নিম্নে কোন নদীটি আদর্শ নদী নয়, এরকম দিয়ে দিল, দিয়ে অনেকগুলো নদী দিয়ে দিল অপশানে। ঠিক আছে, যেটা আদর্শ নদী হবে না, আদর্শ নদী মিন্স যে নদীর 3টে গতি বর্তমান, মানে 3টে গতি দেখতে পাওয়া যায়। ঠিক আছে, 3টে গতি বা প্রবাহ দেখতে পাওয়া যায়, মানে উচ্চ গতি, মধ্য গতি এবং নিম্ন গতি। ঠিক আছে, দেখো তাহলে গঙ্গা নদীর মধ্য প্রবাহ বা মধ্য গতি আমরা দেখতে পাই কোথায়? হরিদ্বার থেকে রাজমহল পাহাড় পর্যন্ত। আচ্ছা বলো তো, রাজমহল পাহাড় বা রাজমহল যেটা আমরা বলছি, রাজমহল পাহাড় বা রাজমহলটা কোথায় অবস্থিত? কোন রাজ্যে অবস্থিত? উত্তরপ্রদেশ। বলছো উত্তরপ্রদেশ। আচ্ছা, আর হরিদ্বারটা কোথায় অবস্থিত বলো তো? দেখো রাজমহল পাহাড় হচ্ছে আমাদের বিহারে অবস্থিত। হ্যাঁ, বিহার, লিখে নাও, বিহারে অবস্থিত, বিহারে রাজমহল পাহাড়। তাহলে গঙ্গা নদী যখন প্রবাহিত হচ্ছিল উচ্চ প্রবাহ, তাহলে কোথা থেকে কত পর্যন্ত উচ্চ প্রবাহ? এই মনে রাখবে, দেবপ্রয়াগ বলছিলাম না, দেবপ্রয়াগ থেকে হরিদ্বার পর্যন্ত গঙ্গা নদীর হচ্ছে উচ্চ প্রবাহ হয়ে থাকে। ঠিক আছে, তারপর মধ্য প্রবাহটা হয়ে থাকে আমাদের হরিদ্বার থেকে রাজমহল পাহাড়। আচ্ছা, এই হরিদ্বার বলছিলাম, হরিদ্বারটা কোথায় অবস্থিত বলো? রাজমহল পাহাড় তো বিহারে বলে দিলাম, হরিদ্বারটা কোথায় অবস্থিত হবে? লিখে নাও। উত্তরাখণ্ড। হ্যাঁ, উত্তরাখণ্ড লিখে নাও, ইউকে। ঠিক আছে, উত্তরাখণ্ডে আমাদের হরিদ্বারটা অবস্থিত। আমরা হরিদ্বারে সবাই বেড়াতে যাই, জানি উত্তরাখণ্ডেই যাই। চলো আমাদের 5 নম্বর প্রশ্ন। এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু প্রত্যেকটা। ঠিক আছে, প্রিভিয়াস এর প্রশ্নগুলো কিন্তু পড়েছিল। দেখো কোনটি গঙ্গা নদীর বাম তীরের উপনদী নয়? একটু আগে একটা নয় দিয়ে বলছিলাম, দেখো নয়, এটা খেয়াল রাখতে হবে। দেখো গঙ্গা নদীর বাম তীরের উপনদী। দামোদর। বলছো দামোদর, তাই তো? তাহলে আমাদের অপশনে কি দেওয়া আছে? দামোদর, ঘরগড়া, কোশি এবং গোমতী। দামোদর, ঠিক আছে, দামোদরই হবে। কেন? দামোদর বাদ দিয়ে এই যে ঘরগড়া, কোশি, গোমতী যে নদীগুলো আছে এগুলো কিন্তু টোটালটা আমাদের বাম তীরের নদী। ঠিক আছে, এই টোটালটা হচ্ছে আমাদের বাম তীরের নদী। শুধুমাত্র ডান তীরের নদী, মানে ডান দিকের নদী আর কি, গঙ্গা নদীর ডান দিকের যে উপনদীগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে দামোদর একটি। ঠিক আছে, তাহলে এখানে নয় কোনটি হবে? দামোদর। তো পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন কি বলছে? দেখো রুদ্রপ্রয়াগের মিলন স্থানটি কোনটি? রুদ্রপ্রয়াগ খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রয়াগ থেকে একটা অলকানন্দা আর মন্দাকিনী। অলকানন্দা এবং মন্দাকিনী। বলছো অলকানন্দা এবং মন্দাকিনী, তাই তো? রুদ্রপ্রয়াগ একদমই রাইট অ্যান্সার, ঠিক বলেছো। তাহলে রুদ্রপ্রয়াগ কোনটি? অলকানন্দা এবং মন্দাকিনী, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আচ্ছা, অলকানন্দা ভাগীরথী বলো তো কি নাম হবে? বলো, কেউ বলতে পারবে অলকানন্দা ভাগীরথী কি নাম হবে? দেবপ্রয়াগ। একদম ঠিক বলেছো, লিখে নাও, দেবপ্রয়াগ। তাহলে অলকানন্দা এবং ভাগীরথী হচ্ছে দেবপ্রয়াগ। পরীক্ষাতে রুদ্রপ্রয়াগ না দিয়ে দেবপ্রয়াগও দিতে পারতো, এই প্রয়াগ থেকে কিন্তু পরীক্ষাতে থাকে একটা পরীক্ষাতে। ঠিক আছে, প্রশ্ন খুব ইম্পর্টেন্ট কিন্তু। বলো তো প্রয়াগ কতগুলো প্রয়াগ আছে আমাদের? 6টি না, 6টি না, 5টি রয়েছে, পঞ্চপ্রয়াগ। ঠিক আছে, 5টি প্রয়াগ টোটাল। পঞ্চপ্রয়াগ একদম। তার মধ্যে আমরা জানলাম কি, অলকানন্দা ভাগীরথী প্রয়াগ যেটা রয়েছে আমাদের, অলকানন্দা ভাগীরথী মিলনস্থল, যেটার নাম হয়েছে দেবপ্রয়াগ।
আর একটা যেটা জানলাম অলকনন্দা এবং মন্দাকিনী মিলনস্থল হচ্ছে রুদ্রপ্রয়াগ। আর এরপরে গঙ্গা যমুনা, এটা তো কখনোই হবে না, কারণ গঙ্গা যমুনা মিলন হচ্ছে কখন, ওটা উপনদী হয়ে গঙ্গার সঙ্গে মিলছে, ঠিক আছে, এতে কোনো প্রয়োগের স্থান হচ্ছে না এটা। চলো 7 নম্বর প্রশ্ন আমাদের। দেখো, সিন্ধু নদী ভারতের মধ্যে বিস্তার, সিন্ধু নদীর ভারতের মধ্যে বিস্তার, খুব ভালো প্রশ্ন এটা, কিন্তু এটা আমাদের এসএসসি এমটিএস এর পরে একটা প্রশ্ন, এসএসসি এমটিএস। 709 কিলোমিটার। 709। সবাই বলছে 709, তাই তো? দেখো অপশনে দেওয়া আছে 460, 709, 740 এবং 525 কিলোমিটার। তাহলে সিন্ধু নদী ভারতের মধ্যে বিস্তার। আচ্ছা, টোটাল সিন্ধু নদীর বিস্তারটা বলতে পারবে কতটা? টোটাল সিন্ধু নদীর টোটাল বিস্তারটা, মোট বিস্তার যদি আমরা বলি কত, বলো সিন্ধু নদীর মোট বিস্তারটা কত, তারপর আমি বলছি অ্যান্সারটা। বলতে পারবে কেউ? লিখে নাও। 1114। না, 4114 না, লিখে নাও। সিন্ধু নদীর মোট হচ্ছে বিস্তারটা কত, কত কিলোমিটার মোট দৈর্ঘ্য আমরা বলতে পারি, লিখে নাও। 3200। না না, 3000 না, লিখে নাও। 2880, 2880 কিলোমিটার, এটা হচ্ছে মোট দৈর্ঘ্য, ঠিক আছে? সিন্ধু নদীর টোটাল বিস্তার মোট দৈর্ঘ্য হচ্ছে 2880 কিলোমিটার। তার মধ্যে যারা যারা 709 কিলোমিটার বললে একদম রাইট অ্যান্সার দিয়েছো। 709 কিলোমিটার হচ্ছে আমাদের ভারতবর্ষের মধ্যে বিস্তৃত, ঠিক আছে, মানে ভারতবর্ষের মধ্যে দিয়ে আমাদের প্রবাহিত হয়েছে। চলো তারপর এটা রেলওয়ে গ্রুপ ডিতে আসা প্রশ্ন, খুব ভালো প্রশ্ন দিয়েছে, বই খুঁটিয়ে না পড়লে কিন্তু পারবে না, ঠিক আছে? ওই জন্য এই যে প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যেগুলো বারবার রিপিট হয়েছে এই প্রশ্নগুলো, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডবল স্টার মারলাম। দেখো বলছে সিন্ধু নদী মোট কতগুলি দেশের সঙ্গে বিস্তার লাভ করেছে। সিন্ধু নদী, আমাদের সিন্ধু নদী মোট কতগুলো দেশের সঙ্গে বিস্তার করেছে, বা বলতে পারি আমরা কতগুলো দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে সেটাও বলতে পারি। বলো, অপশনে দেওয়া আছে 6টি, 5টি, 4টি এবং 3টি। 3টি হবে। 3টি। 3টি, তাই তো? বলো তো 3টি কি কি জানো? রাইট অ্যান্সার 3টি, ঠিক আছে। বলো 3টি কি কি, বলো দেখি, কোন কোন দেশের সঙ্গে বিস্তার করেছে, প্রবাহিত হয়েছে? তো ভারত, পাকিস্তান, আর একটা কি মনে করছি, ভারত, পাকিস্তান আর আফগানিস্তান। আফগানিস্তান। বলছো আফগানিস্তান, তাই তো? আচ্ছা, সিন্ধু নদী কোথা থেকে মানে সৃষ্টি হচ্ছে বলো তো? এটা করলেই তো তাহলে তো পারতে, ভুল বলে ফেলবে, আফগানিস্তান বলে ফেলবে। সিন্ধু নদীর উৎপত্তি স্থল কোথায়? চীন, ভারত আর পাকিস্তান। একদমই তাই। তাহলে চীন, তো চীন থেকেই তো সিন্ধু নদীটা তৈরি হচ্ছে আমাদের, তাই তো? তাহলে ভারত, পাকিস্তান এবং চীন, এই তিন, বুঝতে পেরেছো? তাহলে এই 3টে দেশের মধ্যে দিয়ে আমাদের সিন্ধু নদী প্রবাহিত হয়েছে। আচ্ছা, একটু বলে দিই তোমাদেরকে সিন্ধু নদীর উৎপত্তি স্থল, এটা একটু জানা যাক। গঙ্গা নদীর উৎপত্তি স্থল তো বলেই দিলাম, তাহলে সিন্ধু নদীর উৎপত্তি স্থলটা কেন বলবো না? বলো না, দেখো একটু বলো আমাকে, কোথা থেকে সিন্ধু নদীর আর কি সৃষ্টি হয়েছে বলো দেখি। দেখো, সিন্ধু নদী চীন থেকে, চীন দেশে তৈরি হয়েছে, মানে সৃষ্টি হয়েছে আর কি। হ্যাঁ বলো। পর্বতের থেকে সিন্ধু নদীর সৃষ্টি হয়েছে, যেটা কৈলাস পর্বতমালায় মানস সরোবরে হ্রদের, মানস সরোবর হ্রদের কাছে, চীনের তিব্বতের মানস সরোবর থেকে। আচ্ছা ঠিক, একদম ঠিক, মানস সরোবর একদমই ঠিক, ঠিক আছে। তাহলে চীনের আমরা জানলাম কোথায়, আমাদের মানস সরোবর থেকে আমাদের সিন্ধু নদীর উৎপত্তি হয়েছে, ঠিক আছে। সেই নদীটা প্রবাহিত হয়েছে কোথায়? ভারতবর্ষ, আমাদের দেশ ভারতবর্ষ থেকে, ভারতবর্ষের মধ্যে প্রবেশ করেছে, তারপর পাকিস্তানে প্রবেশ করেছে, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন, এখান থেকে আরেকটা প্রশ্ন করি তোমাদেরকে। সিন্ধু নদী শেষমেশ বলো তো কোথায় গিয়ে মিলিত হয়েছে, কোন সাগরে গিয়ে মিলিত হয়েছে নদীটা? আরব সাগর। আরব সাগর, লিখে নাও আরব সাগর। কারণ আমরা জানি পাকিস্তানের নিচ দিয়ে এসে গিয়ে একদম আমাদের আরব সাগরে মিলিত হয়েছে, ঠিক আছে, আরব সাগর। আচ্ছা, আমাদের 9 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, কোনটি সিন্ধুর শাখা নদী নয়? খুব ভালো প্রশ্ন, কোনটি সিন্ধুর শাখা নদী নয়? দেখো অপশনে দেওয়া আছে শোক, গিলবার্ট, শতদ্রু এবং গোমল, ঠিক আছে।
সিন্ধু নদীর শাখা নদী নয় কোন নদীটি? বলো কোন নদীটি হবে? শতদ্রু। দেখো কোনটি সিন্ধুর শাখা নদী নয় বলেছে, ঠিক আছে? এই যে দেখে নাও, এই শোক নদী, গিলবার্ট নদী এবং গোমল নদী, এগুলো কিন্তু টোটাল সবকটা নদী কিন্তু সিন্ধুর শাখা নদী, ঠিক আছে? শুধু একমাত্র আমাদের এই শতদ্রু নদী কিন্তু সিন্ধুর শাখা নদী নয়। তাহলে এটা কি? এই শতদ্রু নদী হচ্ছে তাহলে সিন্ধুর একটা উপনদী, লিখে রাখবে এটা উপনদী। আচ্ছা তোমাদের মধ্যে কেউ বলো উপনদী আর শাখা নদী বলতে কি বোঝানো হয়? উপনদী কাকে বলে আর শাখা নদী কাকে বলে? জানলে অবশ্যই বলো। বলো শাখা নদী কাকে বলে, বলো। পারবে কেউ বলতে? হ্যালো। হ্যাঁ বলো। আচ্ছা, নদী যদি কোনো অঞ্চল দিয়ে প্রবাহিত হয় তাকে আমরা শাখা নদী বলতে পারি, যেমন ধরুন স্যার গঙ্গাটা ভাগীরথী বলতে পারি। হ্যাঁ, আচ্ছা আর উপনদী তাহলে কাকে বলে? বলতে পারছি না, মনে পড়ছে না। আচ্ছা ঠিক আছে, শুনে নাও ভালো করে। কি বললে কিছু শোনা গেল না, একটু প্রবলেম হয়েছে হয়তো, সাউন্ডে কোনো প্রবলেম হচ্ছে হয়তো, দেখে নাও। তাহলে শাখা নদী কাকে বলে? শাখা নদী বলছে যে নদী হচ্ছে মূল নদী থেকে, প্রধান নদী, ঠিক আছে? মনে করো প্রধান নদী, কোন একটা প্রধান নদী গঙ্গা, তাহলে শাখা নদী কখন বলছি আমরা? যখন প্রধান নদী থেকে শাখার মতন বেরিয়ে যে নদীগুলো অন্যান্য অঞ্চলের মধ্যে প্রবেশ করছে, সেটাই কিন্তু আমাদের শাখা নদী হচ্ছে। বুঝতে পেরেছো? প্রধান নদী থেকে যখন অন্যান্য শাখার মতন অন্যান্য নদী, যখন মনে করো প্রধান নদী আসছে, সেই প্রধান নদী যখন শাখা পোশাকের মতন যখন অন্য নাম দিয়ে যখন প্রবাহিত হয়ে যাচ্ছে অন্য চারিদিকে অঞ্চলে, ঠিক আছে, তখন তাকে বলছে শাখা নদী। যেমন মনে করো একটা গাছ, গাছের শিকড় তো অনেক নিচে আছে, আমাদের জানি মূল আছে, শিকড় আছে, তাই তো? যেটাই শিকড় সেটাই মূল। তো একটা মূল গাছ যখন ছিল, তার চারিদিক থেকে যখন শিকড়টা কি হয়, চারিদিকে ছড়িয়ে যায়, ঠিক তেমনই মূল নদী থেকে চারিদিকে যখন শাখার মতন বেরিয়ে যাচ্ছে, তখন তাকে আমরা বলছি শাখা নদী। আর উপনদী কাকে বলছে? উপনদী বলছে যে অন্যান্য যে নদীগুলো মনে করো বিভিন্ন জায়গা থেকে সৃষ্টি হতেই পারে, এসে যখন অন্য কোনো একটা নদীতে গিয়ে মিলিত হচ্ছে, মনে করো গঙ্গা বয়ে আসছিল, গঙ্গার সঙ্গে যমুনা একটা জায়গা, যমুনা একটা নদী, সে এসে গঙ্গার সঙ্গে মিলিত হয়ে গেল। বুঝতে পেরেছো? অলকানন্দা একটা নদী, সে এসে কি করলো, আমাদের দেবপ্রয়াগ যখন হলো ভাগীরথীর সঙ্গে এসে মিক্সড হয়ে গেল, মিলে গেল। তো এইগুলো, এই যে নদীগুলো, এইগুলো হচ্ছে উপনদী। বুঝতে পেরেছো? বুঝতে পারলে বলো সবাই। আচ্ছা বুঝতে পেরেছি। ঠিক আছে, চলো আমাদের 10 নম্বর প্রশ্ন। দেখো বলছে কি, ঝিলাম নদী, ঝিলাম নদী কোন রাজ্যের মধ্যে রয়েছে? ঝিলাম নদী কোন রাজ্যের মধ্যে রয়েছে? এটা কিন্তু কাশ্মীর, একদম রাইট অ্যান্সার, কাশ্মীর। ঠিক আছে, কাশ্মীর। এগুলো আর বললাম না, তাহলে চলো। আচ্ছা একটু তোমাদেরকে বলে দিই, এখান থেকে একটা তাহলে প্রশ্ন হয়ে যাক আগের দিনের একটা ক্লাসে। দেখো অন্ধ্রপ্রদেশের রাজধানী বলো তো কি? একটু রিভাইজ হয়ে যাক, বলো। আমাদের যে অন্ধ্রপ্রদেশ রাজ্য আছে, অমরাবতী। অমরাবতী, ঠিক আছে, রাইট অ্যান্সার, অমরবতী। ঠিক আছে। আচ্ছা বিহারের বলো তো, বিহারের রাজধানী কি? অন্ধ্রপ্রদেশে অমরাবতী, পাটনা। বিহার পাটনা। যারা জানো না লিখে নাও, আর যারা জানো তো খুবই ভালো। ঠিক আছে, উত্তরপ্রদেশের রাজধানী কি? লখনৌ। লখনৌ। তাহলে উত্তরপ্রদেশের আমাদের রাজধানী লখনৌ। কাশ্মীরের রাজধানী বলো তো কি? শ্রীনগর। হ্যাঁ শ্রীনগর, একদমই ঠিক, শ্রীনগর। শ্রীনগর। হ্যাঁ বলো, এত দেরি করলে হবে? জানলে এগুলো ঝটপট করে, এগুলো তো সহজ, আগে করানো হয়ে গিয়েছে। দেখো 11 নম্বর প্রশ্ন আমাদের, মুছে গেছে। চলো, ভাগরানাঙ্গাল বাঁধ, খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শতদ্রু নদীর উপর। শতদ্রু নদী, শতদ্রু নদী হবে। দেখো তাহলে ভাগরানাঙ্গাল বাঁধ আমাদের কোন নদীর উপর রয়েছে? অপশনে বলছে যমুনা, শতদ্রু, চন্দ্রভাগা, ঝিলাম। অ্যান্সার হচ্ছে রাইট অ্যান্সার শতদ্রু নদী। স্টার মারা প্রশ্ন কিন্তু, এটা অনেকবার পরীক্ষাতে পড়েছে কিন্তু, ঠিক আছে। চলো আমাদের নেক্সট প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন। প্রশ্নটা মুছে গেছে একটু, এটা হচ্ছে সাংপো, ঠিক আছে।
দেখো বলছে সাংপো, সাংপো নামে পরিচিত কোন নদীটি? প্রশ্নটা বোঝা যাচ্ছে না। সাংপো নামে পরিচিতি কোন নদীটি? ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র। বলছো ব্রহ্মপুত্র, তাই তো? ঠিক বলছো? ব্রহ্মপুত্র না সিন্ধু হবে? আর ব্রহ্মপুত্র হবে তো। ব্রহ্মপুত্র, একদম রাইট অ্যান্সার, ব্রহ্মপুত্র। বলো, একজনই অ্যান্সার দিচ্ছ কেন? বাকিরা কি হলো? চলো হ্যাঁ 13 স্যার, নম্বর প্রশ্ন ব্রহ্মপুত্র আমাদের। হবে এটা। ঠিক আছে, ব্রহ্মপুত্র। চলো, বলছে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি? খুব ভালো প্রশ্ন, রিপিট হয়েছে। গোদাবরী। 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 একদম দারুণ প্রশ্ন, দারুণ অ্যান্সার দিচ্ছ। দেখো, তাহলে দক্ষিণ ভারতের আমাদের দীর্ঘতম নদী কি জানলাম? অপশনে তাহলে আছে আমাদের যমুনা আছে, মহানন্দা রয়েছে, গোদাবরী রয়েছে, কৃষ্ণা রয়েছে। ঠিক আছে, এর মধ্যে আমরা তো দেখতে পাচ্ছি এইগুলো দক্ষিণ ভারতের নদী, কিন্তু দীর্ঘতম নদী বা প্রধান নদী যদি বলে দক্ষিণ ভারতের, তাহলে আমাদের হবে গোদাবরী। ঠিক আছে, গোদাবরী নদী আবার দীর্ঘতম নদী দক্ষিণ ভারতের মধ্যে, আবার এটাকে আমরা বলতে পারি প্রধান নদীও বলতে পারি। অবলিক দিয়ে লিখে নাও, প্রধান নদী। যদি প্রধান নদীও থাকে, দক্ষিণ ভারতের প্রধান নদী কাকে বলা হয়? তাহলে আমরা বলবো গোদাবরী নদীকে। ঠিক আছে, আচ্ছা একে প্রধান নদী কেন বলা হয় জানো? কারণ এই নদীটার আমাদের গঙ্গা নদীর মতন কিন্তু তিনটে গতি আদর্শ। ঠিক আছে, তিনটেই কিন্তু গতি দেখতে পাওয়া যায়, ওই জন্য গোদাবরীকে আমরা পবিত্র নদী বা প্রধান নদীও বলতে পারি। ঠিক আছে, আচ্ছা 14 নম্বর প্রশ্ন আমাদের। দেখো, ভেরি 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 ইম্পর্টেন্ট। শিব সমুদ্রম জলপ্রপাত, কেপি কনস্টেবল, কাবেরী নদী। কাবেরী হবে এটা। কাবেরী নদী, তাই তো? তাহলে শিব সমুদ্রম জলপ্রপাত আমাদের কোন হ্যাঁ, নদীর উপর কাবেরী। রয়েছে? কাবেরী নদীর উপর, একদম রাইট অ্যান্সার, কাবেরী। ঠিক আছে, এইভাবে পড়ো প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে। আর এই যে পিভিআরসিআরস এর প্রশ্নগুলো করছো, যেগুলো পারছো, দেখো কত ভালো লাগছে। এই প্রশ্নগুলোই কিন্তু রিপিট হবে তোমাদের পরীক্ষাতে। ঠিক আছে, এর বাইরে তো আর প্রশ্ন ওরা তৈরি করবে না, যা হবে বইয়ের মধ্যে থেকেই দেবে ম্যাক্সিমামটা। একটু আধটু হয়তো প্রশ্ন আনকমন থাকতেই পারে, কারণ জিকেতে প্রশ্ন কি দেবে তার কোনো ঠিক নেই, বুঝতে পেরেছো? কিন্তু এই যে টপিক গুলো আছে আমাদের, এই যে সিলেবাস গুলো, মনে করো সাবজেক্ট যেগুলো আছে, এই সাবজেক্টের এই অধ্যায়গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নদ নদী গান এগুলো ফিক্সড স্ট্যাটিক কোশ্চেনের মধ্যে পড়ে, এগুলো থেকে প্রশ্ন পড়বেই পড়বে। ঠিক আছে, ম্যাক্সিমামটাই পড়ে। চলো আমাদের 15 নম্বর প্রশ্ন। দেখো, কপিলধারা জলপ্রপাত, একটু আনকমন, এটা হয়তো তোমরা জানো না অনেকে। কপিলধারা জলপ্রপাত কোন নদীতে রয়েছে? নর্মদা নদী। এটা ডবল স্টার মারো, এটা এসএসসি সিজিএল এ পড়া প্রশ্ন। কপিলধারা জলপ্রপাত কোন নদীতে রয়েছে? নর্মদা নদী। ঠিক আছে, আচ্ছা 16 নম্বর প্রশ্ন আমাদের। দেখো, বলছে দামোদর ভ্যালি কর্পোরেশন, দামোদর ভ্যালি কর্পোরেশন মানে ডিভিসি। ঠিক আছে, এটা তোমাদের এরকম পরীক্ষা দিতেই পারে যে ডিভিসির ফুল ফর্ম কি। অনেকগুলো এরকম একই রকম দিয়ে দিল, স্পেলিং হয়তো ভুলভাল দিয়ে দিতে পারে, সেক্ষেত্রে তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? আমাদের দামোদর ভ্যালি কর্পোরেশন, যার ফুল ফর্ম আমরা কি জানলাম, কার ফুল ফর্ম? ডিভিসি। এই যে ডিভিসি মানে প্রকল্পটা আর কি, ঠিক আছে, পরিকল্পনা বা প্রকল্প বলতে পারি, এটা কত সালে হয়েছিল? 1948 সালের 7ই জুলাই। তাহলে 1948 সালের 7ই জুলাই এই আমাদের ডিভিসি প্রকল্পটি হয়েছিল। ঠিক আছে, এটা কিন্তু এমটিএস এ পড়া প্রশ্ন, এসএসসি এমটিএস। দেখো, বলছে নিম্নে কোন নদীটি একটি অন্তর্বাহিনী নদী? ডব্লিউবিপি। লুনি যমুনা। লুনি লুনি হবে, লুনি। হ্যাঁ, লুনি নদী। ঠিক আছে, ও লুনি বা লুনা বলতে পারো, কোনো অসুবিধা নেই, কারণ অনেক বই লুনাও লেখা থাকে, অনেক বই ম্যাক্সিমামটাই লুনি লেখা থাকে। ঠিক আছে, তাহলে কোন নদীটি একটি অন্তর্বাহিনী নদী? আচ্ছা, অন্তর্বাহিনী নদী কাকে বলে বলো? যে নদীর উৎপত্তি হয়েছে যে দেশ থেকে, সেই দেশে এসে মিলিত হয়েছে। আচ্ছা, সে দেশের মধ্যে মিলিত হয়েছে। যেমন একটা উদাহরণ বলো দেখি। উদাহরণ তো দেওয়াই আছে, লুনি নদী। তাহলে লুনি নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে বলো দেখি, উৎপত্তি স্থলটা কোথায় লুনি নদীর? বলছিলাম ভারত। ভারত তো দেশ, অবশ্যই ভারতবর্ষের মধ্যেই তো হবে। এখানে তো আমরা ভারতের নদী পড়ছি না, সবই তো ভারতের নদী পড়ছি, ভারতেই তো হবে, বাইরের নদী তো পড়ছি না। আর রাজস্থানটাই কে লুনি নদী, শুষ্ক একদম অঞ্চল। রাজস্থান, রাজস্থান, ঠিক। তাহলে লুনি নদী আমাদের একটা রাজস্থানের একটা নদী, যে নদীটি দেশের মধ্যেই আমাদের কিন্তু মানে রাজস্থানেই কিন্তু আমাদের উৎপত্তি হচ্ছে। ঠিক আছে, কি আবার দেশের মধ্যেই আমাদের প্রবাহিত হচ্ছে। দাদা বলছি গুজরাট হবে না?
হ্যাঁ গুজরাট, রাজস্থানও তো গুজরাট নাকি? হ্যাঁ, রাজস্থান গুজরাট, অ্যাকচুয়ালি দেখো রাজস্থান গুজরাট অনেক বই দুটোই লেখা থাকে, ঠিক আছে, যে রাজস্থান হ্যাঁ দাদা, গুজরাটের ওইটা আমি মধ্যে। বললাম। হ্যাঁ, কারণ গুজরাটের মধ্যে প্রবাহিত হয়েছে না, কিন্তু মেইন দুটোই উৎপত্তিস্থলটা কিন্তু পড়েছিলাম, রাজস্থান, জানতাম না। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। তাহলে লুনি নদী আমরা জানলাম একটা অন্তর্বাহিনী নদী, যে নদীটি, তাহলে অন্তর্বাহিনী নদী কাকে বলা হচ্ছে? যে নদী যে দেশের মধ্যে উৎপত্তি হচ্ছে সেই দেশের মধ্যেই আবার প্রবাহিত হয়ে মানে মিলে যাচ্ছে আর কি। তো অনেক জায়গাতে আবার কি হচ্ছে? দাদা, হ্যাঁ বলো। বলছি দাদা, অপশানে ধরো দিল, কিন্তু গুজরাট মানে রাজস্থানটা দিল না, গুজরাট দিল, তো গুজরাট করলে হবে তো? গুজরাট করলে হবে, কোনো অসুবিধা নেই। তোমাদের লুনি নদী এটাও পরীক্ষাতে থাকে কিন্তু প্রশ্ন, যে লুনি নদী কোন রাজ্যের মধ্যে অবস্থিত। তাহলে অপশন যদি গুজরাট থাকে তাহলে গুজরাট করবো, রাজস্থান থাকলে রাজস্থান করবো। দুটো থাকবে না একসঙ্গে, ঠিক আছে, আশা করি একটাই থাকবে। হ্যাঁ, ওটাই বিরাট। ঠিক আছে। ঠিক আছে। চলো আমাদের 18 নম্বর প্রশ্ন। দেখো খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, তুমি ডব্লিউবিপি কেপি তে দেখতে পাবে এই প্রশ্নটা। তেহরি বাঁধ, তেহরি বাঁধ কোন নদীর উপর রয়েছে? ঠিক আছে, অ্যান্সার হচ্ছে আমাদের ভাগীরথী। ভাগীরথী। ভাগীরথী নদী, ভাগীরথী নদীর উপর আমাদের তেহরি বাঁধটা রয়েছে। চলো আমাদের 19 নম্বর প্রশ্ন। দেখো লোকটাক হ্রদ, লোকটাক হ্রদ, ভেরি ভেরি, এগুলো প্রত্যেকটা মানে খুবই ইম্পর্টেন্ট, মণিপুর। বারবার রিপিট হয়। মণিপুর। একদম মণিপুর। তাহলে লোকটাক হ্রদ আমাদের কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নটাই দেখবে ফের পরীক্ষাতে পড়ে যাচ্ছে, তেহরি বাঁধ দেখবে ফের পরীক্ষাতে পড়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে লোকটাক হ্রদ দেখবে কোন রাজ্যে অবস্থিত আমাদের, তাহলে অপশনে দিয়েছে কেরালা, অন্ধ্রপ্রদেশ, কাশ্মীর, মণিপুর। মণিপুর। তাহলে অ্যান্সার আমাদের মণিপুর। আচ্ছা বলো তো মণিপুরের রাজধানী কি? কে বলতে পারো, বলো মণিপুরের রাজধানী কি? ইম্ফল। 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 একদম ঠিক। ইম্ফল। কেরালার কি হবে তাহলে? বলো সবাই, বলো সবাই বলো, এগুলো তো জানা উচিত। তিরুবনন্তপুরম। তিরুবনন্তপুরম। একদম তিরুবনন্তপুরম, ঠিক আছে। অন্ধ্রপ্রদেশের? অমরাবতী। অন্ধ্রপ্রদেশের অমরাবতী। আচ্ছা অন্ধ্রপ্রদেশ রাজ্যটা, অন্ধ্রপ্রদেশ রাজ্য থেকে বলো তো কোন রাজ্যটি আলাদা হয়ে গেছে? তেলেঙ্গানা। তেলেঙ্গানা, ঠিক আছে। আচ্ছা তেলেঙ্গানার রাজধানী কি হবে বলো? হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ, একদম রাইট অ্যান্সার। বলো কাশ্মীরে তো আমরা জানতে পারলাম শ্রীনগর, তাই তো? শ্রীনগর। ঠিক আছে। চলো ভীমনাথ, লাস্ট প্রশ্ন আমাদের 20 নম্বর প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট। এই যে লাস্টের দিকে যে কটা প্রশ্ন করালাম এই প্রশ্নগুলোই রিপিট হয়, ঠিক আছে, খুবই বারবার রিপিট হয় কিন্তু প্রত্যেকটা পরীক্ষাতে। ভীমনাথ হ্রদ কোথায় রয়েছে? অপশানে বলছে বিহার, উড়িষ্যা, কেরালা এবং মণিপুর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বলো। কেরালা। ঠিক বলছো? কেরালা? কেরালা না উড়িষ্যা? কেরালা। অ্যান্সার হচ্ছে কেরালা, ঠিক বলেছো, একদম রাইট অ্যান্সার কেরালা, ঠিক আছে। তাহলে ভীমনাথ হ্রদ আমাদের কেরালাতে অবস্থিত। দেখো আজকে তোমাদের এই নদ নদী চ্যাপ্টার থেকে ম্যাক্সিমাম যে ইম্পর্টেন্ট বারবার রিপিট হওয়া যে প্রশ্নগুলো বারবার দিয়েছে সেইগুলোই কিন্তু আমি তোমাদের কিন্তু পড়ালাম। দেখো অনেক প্রশ্ন হয়, সব প্রশ্নই তো আর পরীক্ষাতে পড়ে না, কিন্তু ম্যাক্সিমাম যে প্রশ্নগুলো রিপিট হয়েছে বারবার সেই প্রশ্নগুলো কিন্তু ম্যাক্সিমামটাই করালাম আমি, ঠিক আছে। এবার দু একটা প্রশ্ন হয়তো এদিক ওদিক করে আসতেই পারে, ঠিক আছে। এই নদ নদী চ্যাপ্টার থেকে কিন্তু এই 20টা প্রশ্ন তোমরা যদি করো আমি কিন্তু 100% বলতে পারি এর মধ্যে থেকে কিন্তু একটা কমন আসার সম্ভাবনা খুবই বেশি। প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু আমি যে সাবজেক্টগুলো করাচ্ছি যেগুলো কিন্তু কিন্তু সেই প্রশ্নগুলো কিন্তু বারবার রিপিট কিন্তু ফের হবে আবার, ঠিক আছে। ওই জন্য কিন্তু যারা ক্লাসগুলো করোনি আগের ক্লাসগুলো অবশ্যই করে নাও। এরপর কিন্তু এরকম ভাবে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু আমি একদম ফাউন্ডেশনের মতন করেই কিন্তু তোমাদের যেখানে যা অসুবিধা হবে বলবে, আমি কিন্তু একদম ভালো করে কিন্তু তোমাদের বুঝিয়ে বুঝিয়ে কিন্তু ক্লাসগুলো করাচ্ছি। স্ট্যাটিক জিকে করানো? স্ট্যাটিক জিকে হবে তো, স্ট্যাটিক জিকে সব করাবো। দেখো এই চ্যাপ্টার ধরে ধরে তো তোমাদের দেখো শর্ট প্রশ্ন তুমি হাজারো ইউটিউব চ্যানেল হাজারো জায়গায় খুঁজলে কিন্তু পাবে না, এরকম ভাবে কিন্তু কোনো জায়গাতেই পাবে না। এগুলো আমাদের ফাউন্ডেশন ব্যাচের কিন্তু ক্লাস, ঠিক আছে, অফলাইনে। তাদের জন্যই কিন্তু এই মানে ওদের পরীক্ষার যে ক্লাসের প্রশ্নগুলো কিন্তু তোমাদেরকে কিন্তু একদম করাচ্ছে, যেহেতু সামনে পরীক্ষা আসছে, ঠিক আছে। তোমরা অবশ্যই মানে ক্লাসগুলো করো ভালো করে, তোমরা কিন্তু অনেক কমন পেয়ে যাবে, ঠিক আছে। আর যেখানে যা অসুবিধা হবে বলবে, যেখানে যা অসুবিধা হবে তোমরা বলবে, ঠিক আছে, আমি কিন্তু সব কিন্তু করিয়ে দেবো। তো ডিয়ার স্টুডেন্টস, আজকে ক্লাসটা এই পর্যন্তই। তোমাদের আজকে বিগত বছরে যে প্রশ্নগুলো করালাম সেগুলো কিন্তু এসএসসি, এমটিএস, সিজিএল, সিএইচএসএল,
কেপি, ডব্লিউপিপি এবং রেলের মতন পরীক্ষাতে কিন্তু বারবার রিপিট হয়েছে। তাই তোমাদেরকে বলছি অবশ্যই তোমরা খাতাতে লিখে নাও এবং মুখস্থ করো। আর ক্লাসটি ভালো লাগলে এবং ক্লাসটি হেল্পফুল মনে হলে অবশ্যই ক্লাসটিকে লাইক করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং পড়তে থেকো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।